হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে স্টুডেন্টদের রিকোয়েস্টে একটু নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। বহু স্টুডেন্টস যারা আমার সাবস্ক্রাইবার বা অন্যান্য যারা স্টুডেন্টস আছে প্রত্যেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, বিশেষ করে যারা এবারে ক্লাস 12 দিয়েছে আইসি বা সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তারা প্রত্যেকেই আমাকে বলেছে যে স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে আমরা ভর্তি হব বিকম ফার্স্ট সেমিস্টারে, তো সেই বিকম সেমিস্টারের সিলেবাসটার মধ্যে কি কি আছে ডিটেলসে আমাদেরকে একটু জানান। আপনি একটা যদি ভিডিও আপলোড করেন এই কারণে যে ক্যালকাটা ইউনিভার্সিটির বিকম ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কি কি আমাদের পড়তে হবে ডিটেলসে, কবে পরীক্ষা হবে, কোন সাবজেক্টটা কত মার্কসের এক্সাম হবে, কিছু কিছু এক্সাম কলেজে হবে, আবার কিছু কিছু এক্সাম ইউনিভার্সিটিতে হবে। তো সেই সম্পর্কে ছেলেমেয়েরা প্রচুর কনফিউশন, প্রচুর ফোন, প্রচুর কমেন্টস আসছে। তো তাদের কথা ভেবেই তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই আজকের ভিডিওটি আমি আপলোড করছি। তোমরা যারা এবারে বিকম ফার্স্ট সেমিস্টার পড়তে যাচ্ছ তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং যদি তোমাদের এর পরেও কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তোমাদের যথাসম্ভব চেষ্টা করব তোমাদের উত্তরগুলোকে ক্লিয়ার করতে, তোমাদের প্রশ্নগুলোকে ক্লিয়ার করতে। প্রথমে বলি, এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির পেজ, যেখানে তোমাদের 11/7/2023 থেকেই নতুন সিলেবাসটা চালু হয়েছে। একদম নতুন সিলেবাস, যেখানে মোট 8টা সেমিস্টার আছে। ফার্স্ট থেকে 8 অব্দি 8টা সেমিস্টার আছে। এর মধ্যে তোমাদের আরেকটু কথা বলে রাখি, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার যারা কমপ্লিট করলো, তারপরে যদি কেউ পড়াশুনো না করতে পারে, ধরো ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বিকমের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিল, তারপর সে পড়া ছেড়ে দিল, তাহলে সে একটা সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট হিসাবে একটা ডিগ্রি, ডিগ্রি বলবো না, একটা সার্টিফিকেট বলবো, সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট হিসাবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা সে সার্টিফিকেট পেয়ে যাবে। যেটা আগে নিয়ম ছিল যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার মাঝখানে যদি কেউ পড়াশোনা ছেড়ে দিত, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে কোনো সার্টিফিকেট প্রোভাইড করতো না, এবং তাহলে কিন্তু তার কিন্তু কোয়ালিফিকেশন ওই ক্লাস 12 পাসই হয়ে থাকতো। সেক্ষেত্রে এবছরে যে নতুন সিস্টেম করেছে, তাতে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এই দুটো পড়ার পর যদি সে আর পড়াশোনা না করে অন্য কোর্সে চলে যায়, তাহলেও কিন্তু তাকে একটা সার্টিফিকেট ইউনিভার্সিটি দেবে, যার নাম হচ্ছে সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট। বোঝা গেল? এরপরে ধরো কেউ আরো দুটো সেমিস্টার পড়লো, মানে থার্ড আর ফোর্থ সেমিস্টার পড়ার পরে সে ধরো আর পড়াশোনা কন্টিনিউ করলো না বা নতুন কোনো কাজে চলে গেল, সে এখানে স্টপ করে দিল। সেক্ষেত্রে এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, ফোর্থ এই 4টে সেমিস্টার পড়লে পরে ক্যালকাটা ইউনিভার্সিটি তাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেবে, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টেন্সি, এরকম একটা সার্টিফিকেট সে পাবে। এরপরে কেউ যদি আরো দুটো সেমিস্টার দেয়, অর্থাৎ ফিফথ আর সিক্সথ, এই দুটো সেমিস্টার দিলে, অর্থাৎ তার যখন 3 বছর কমপ্লিট হয়ে গেল, তো ফিফথ সিক্স সেমিস্টার দেওয়ার পর যদি কেউ পড়াশোনা ছেড়ে দেয়, দিতে পারে, কিন্তু তাহলে তাকে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু একটা ব্যাচেলার ডিগ্রি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ব্যাচেলার ইন কমার্স উইথ অনার্স। ওকে, ব্যাচেলার ইন কমার্স উইথ অনার্স ডিগ্রি দিয়ে দেবে ফিফথ আর সিক্স সেমিস্টার কমপ্লিট করার পর। ঠিক আছে, এরপরে এই যে 4 ইয়ার্স পড়ার ব্যাপারটা কি তোমাদের একটু ক্লিয়ার করি। দেখো, এখানে একটা লেখা আছে অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, এই কথাটার একটা গুরুত্বপূর্ণ মানে আছে। দেখো, 4 ইয়ার্স অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। দেখো, প্রথম 3টে বছর বা 6 সেমিস্টার অব্দি কেউ যদি পড়ে, তাহলে তাকে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অনার্স ডিগ্রি দিয়ে দিচ্ছে, যদি কেউ অনার্স নিয়ে পড়ে। আর যদি কেউ জেনারেল নিয়ে পড়ে, তাহলে তাকে জেনারেল ডিগ্রি দিয়ে দিচ্ছে। এরপরের যে বাকি দুটো সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 7 আর 8, যেটা আমাদের ফোর্থ ইয়ারে পড়ার কথা বলা হচ্ছে, নতুন জিনিসটা এইখানে বলছে, এটা যারা পড়বে তারা হবে অনার্স উইথ রিসার্চ, এই ডিগ্রিটা পাবে। অনার্স উইথ রিসার্চ, এটাও ব্যাচেলার ডিগ্রি, কিন্তু এর ডিগ্রিটার নাম লেখা থাকবে অনার্স উইথ রিসার্চ। তো ব্যাপারটা হলো, সবাই কি এই অনার্স উইথ রিসার্চ পড়তে পারবে? এখন যে নতুন নিয়ম হয়েছে তাতে বলছে, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সিক্স এই 6টা সেমিস্টারের টোটাল এগ্রিগেটে অ্যাবাভ 75% মার্কস পাবে, তারাই এলিজিবল হবে অনার্স উইথ রিসার্চ পেপারে। অনার্স উইথ রিসার্চ যে দুটো সেমিস্টার তারা পড়বে, 7 আর 8, এটা কিন্তু সবাই পড়তে পারবে না। আপ টু 6 সেমিস্টার অব্দি এগ্রিগেটে যাদের টোটাল মার্কস 75% বা অ্যাবাভ থাকবে, তারাই শুধুমাত্র অনার্স উইথ রিসার্চ এই কোর্সের জন্য এলিজিবল হবে, এবং তারাই শুধুমাত্র 7 আর 8 সেমিস্টার পড়ার পর অনার্স উইথ রিসার্চ সার্টিফিকেট নিয়ে ইউনিভার্সিটি থেকে পাস করবে। এটা, এই 7 আর 8টা কম্পালসারি নয়। কোনো স্টুডেন্ট ইচ্ছে করলে 75% পাওয়ার পরেও সে কিন্তু এই কোর্সটা নাও করতে পারে, 7 8 সেমিস্টার নাও পড়তে পারে। আবার কোনো স্টুডেন্ট
75% এর নিচে যদি পেয়ে যায় তাহলে সেমনি সে অনার্স উইথ রিসার্চ এটা পড়তে পারবে না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কোর্স ক্যারিকুলাম। এইটা তোমাদের অনেকের কাছে ক্লিয়ার ছিল না, আমি চেষ্টা করলাম তোমাদেরকে ক্লিয়ার করার। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা জিজ্ঞেস করবে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে কি কি সাবজেক্ট আছে এবং কত কত মার্কসের আছে এবং সেই সাবজেক্টগুলো কলেজ পরীক্ষা নেবে না ইউনিভার্সিটি পরীক্ষা নেবে সেই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। প্রথম কথা বলি, এই যে দেখতে পাচ্ছ তোমরা সেমিস্টার 1 পেপার 1 দেখতে পাচ্ছ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। প্রথম যে তোমাদের পেপারটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পেপারটা তোমাদের টোটাল হচ্ছে 100 মার্কসের। তার মধ্যে 75% মার্কস ইউনিভার্সিটি এক্সাম নেবে, অন্য জায়গায় অন্য কলেজে গিয়ে তোমাদের এই 75 মার্কসের এক্সামটা দিতে হবে। আর টিউটোরিয়াল এক্সাম যেটা রয়েছে 25 মার্কস, এটা কলেজ পরীক্ষা নেবে ইন্টারনাল। কলেজ এই 25 মার্কসের খাতা দেখবে, কলেজে এই 25 মার্কসের কোয়েশ্চেন্স করবে, খাতা দেখবে এবং সেই খাতার নাম্বার তোমাদের বোর্ডে অর্থাৎ ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে। আর সেমিস্টার এন্ড এক্সাম যেটা ইউনিভার্সিটি নেবে 75 মার্কসের, সেটা ইউনিভার্সিটি নেবে, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই 75 মার্কসের মধ্যে তোমরা যত পাবে আর 25 মার্কসের যে ইন্টারনাল যেটা কলেজে হবে, এই দুটো মিলিয়ে টোটাল 100 মার্কসের মধ্যে যত তোমাদের নাম্বার আসবে সেটাই তোমাদের কিন্তু নাম্বার হবে। এবার একটা কথা বলি, তোমাদের এখন পাস মার্কস হচ্ছে 30%, সেই অনুযায়ী 25 মার্কস যে ইন্টারনাল এক্সাম হবে কলেজে, 25 এর 30% মানে 7.5 মার্কস হয়, ধরে নাও 8 মার্কস। তাহলে ইন্টারনালের এই পেপারে তোমাকে 8 মার্কস ইন্টারনালে পেতেই হবে। আর তার সঙ্গে 75 এর 8%, 75 এর 30% মানে ধরো 23 মার্কস মতন, 23 মার্কস মতন তোমাদের এই সেমিস্টার এন্ড এক্সাম যেটা ইউনিভার্সিটি থেকে নেবে সেই এক্সামে পেতে হবে। তাহলে এই পরীক্ষায় যদি তোমরা সেমিস্টার এন্ড এক্সামে যেটা ইউনিভার্সিটি নেবে সেখানে যদি তোমরা 23 এর কম পাও, 75 এর মধ্যে 23 নাম্বারের যদি কম পেয়ে যাও, আর যদি এই ইন্টারনাল এক্সাম যেটা 25 মার্কসের কলেজ নেবে সেখানেও যদি তোমরা 8 এর কম পেয়ে যাও, তাহলে কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। ফেল হয়ে গেলে, একটা সাবজেক্টে ফেল হলে কিন্তু তোমাদের পুরো ইয়ারটা নষ্ট হবে না, মানে আবার ফার্স্ট সেমিস্টার থেকে পড়তে হবে না। তোমরা একটা বা দুটো সাবজেক্টে যদি ফেল করো তাও তোমরা কিন্তু মানে এই রিকোয়ার্ড মার্কসটা যদি না পাও, এই 75 এর মধ্যে 23 আর 25 এর মধ্যে 8, এই রিকোয়ার্ড মার্কসটা যদি তোমরা নাও পাও, সেই কারণে যদি তোমরা ফেইলড হও, তাহলেও কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারটা পড়তে পারবে। এবং সেকেন্ড সেমিস্টার তোমরা যেমন কন্টিনিউ করার করবে, যেমন এক্সাম দেওয়ার দেবে সেকেন্ড সেমিস্টার, এবং তার সাথে সাথে পরের বছরে আবার যখন ফার্স্ট সেমিস্টারের এক্সাম গুলো হবে, তখন এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পেপারটায় যদি কারোর ব্যাক থাকে বা ফেল থাকে, তাহলে সে পরের বারের ফার্স্ট সেমিস্টারের সাথে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পেপারটা দিয়ে ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে? এইটা শুধুমাত্র এরা সেকেন্ড সেমিস্টারে নয়, এরপরে আবার ফোর্থ সেমিস্টারও আবার যখন ফার্স্ট ইয়ার হবে তখনও তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পেপারটা আরেকবার দিতে পারবে। এরপরে যদি ফোর্থের পরে সিক্স সেমিস্টারে যদি আবার একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পরীক্ষা আসবে, সিক্স সেমিস্টারে বছরে একবার করে আসবে, তো অর্থাৎ 2 বছর বাদে বাদে একবার, দুটো সেমিস্টার বাদে বাদে একবার আসবে, তখনও তোমরা এই পেপারটা ক্লিয়ার করতে পারো। কিন্তু সিক্স সেমিস্টারের পরেও যদি তোমরা এই পেপারটা ক্লিয়ার না করে থাকো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ইনকমপ্লিট চলে আসবে এবং তোমরা কিন্তু গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে না। বোঝা গেল? এবারে আজকে আমি বলবো যে এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্টটার মধ্যে কি কি আমাদের পড়তে হবে। দেখো, প্রথমে আমাদের এই যে প্রথমে যেটা আছে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আমাদের কি পড়তে হবে, নেচার অফ অ্যাকাউন্টিং, এগুলো থিওরি। অনেক ছেলে মেয়েই আছে এই থিওরি গুলো পড়তে চায় না, ভাবে ম্যানেজ করে দেবো, অনেকে তো থিওরি না পড়েই পরীক্ষা দিতে চলে যায়। কিন্তু আমি তোমাদের বারবার বলছি, আমি দীর্ঘ 27 বছর ধরে এই পড়াশোনার লাইনে আছে, এই বিকম, এই আইসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিএ, সিএমএ, ফাউন্ডেশন, ইন্টার, এই সমস্ত সাবজেক্ট, সমস্ত সেমিস্টার গুলো আমি পড়াচ্ছি। আমার বহুদিনের অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা থেকে বলছি যে সমস্ত স্টুডেন্টসরা এই থিওরিটা বাদ দিয়ে চলে যাবে, তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টসে ভালো কোর্স করা, ভালো স্কোর করা এবং সেই সাথে সাথে ভালো নাম্বার পাওয়াটাও কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো সবাইকে আমি বলবো যে তোমরা অবশ্যই থিওরিটা পড়বে, বেশি থিওরি নেই, ইউনিট 1 আর ইউনিট 1টা আর ইউনিট 2 এর সামান্য একটু থিওরি আছে, বাকি তারপরে বেশ কিছু অঙ্ক আছে। তো ইউনিট 1 এর যে ইন্ট্রোডাকশন আছে তার মধ্যে কি পড়তে হবে, নেচার অফ অ্যাকাউন্টিং, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনস, কারা কারা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন ফলো করে, এই অ্যাকাউন্টিং ইনফরমেশনের কি কি কোয়ান্টিটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা যারা আইসি বা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট ছিল তারা ক্লাস 11-এ অলরেডি এটা একবার পড়ে এসছে, এবং যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছে তারাও কিন্তু এটা মোটামুটি পড়েছে। এরপরে হচ্ছে ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমটা কি, এর বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি, মিনিং অফ অ্যাসেটস, একদম বেসিক জিনিসগুলো কিছু থিওরি আছে, মিনিং অফ অ্যাসেটস, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস কাকে বলে আছে, অ্যাকাউন্টিং সাইকেল, হোয়াট ইজ অ্যাকাউন্টিং সাইকেল, রেকর্ডিং অফ ট্রানজাকশনস, জার্নাল লেজার, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, একদম বেসিক জিনিসগুলো আছে। অ্যাকচুয়ালি তোমাদের জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে দেয় না কখনো, কিন্তু ধরো অনেক স্টুডেন্টস আছে যারা হয়তো
আগে বিএসসি তে ছিল, মানে সরি আগে সায়েন্সে ছিল, এখন বিকমে জয়েন করছে, তাদের জন্য তাদের এই বেসিক রুলস গুলো জানার জন্যই এইভাবে সিলেবাসটা রেডি করা আছে। এগুলো তোমাদের একটু ব্রাশ আপ করলেই হয়ে যাবে, কিন্তু থিওরিটা তোমরা একদম বাদ দেবে না। এরপরে তোমাদের পড়তে হবে বেসিস অফ অ্যাকাউন্টিং। তোমরা জানো ক্যাশ বেসিস আর অ্যাক্রুয়াল বেসিস দু ধরনের বেসিস অফ অ্যাকাউন্টিং হয়। আর পড়তে হবে বেসিক কনসেপ্টস এন্ড কনভেনশনস। এর মধ্যে কয়েকটা কনসেপ্ট পড়তে হবে, যেমন এন্টিটি কনসেপ্ট, মানি মেজারমেন্ট কনসেপ্ট, গোয়িং কনসার্ন কনসেপ্ট, কস্ট রিয়েলাইজেশন কনসেপ্ট, অ্যাক্রুয়াল কনসেপ্ট, পিরিওডিসিটি কনসেপ্ট, কনসিস্টেন্সি কনসেপ্ট, প্রুডেন্স কনসেপ্ট, কনজারভেটিজম যেটাকে বলে, মেটেরিয়ালিটি, ম্যাচিং অ্যান্ড ফুল ডিসক্লোজার। এই কটা কনসেপ্ট অ্যাকাউন্টস এর জন্য খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো তোমাদের একটু পড়তে হবে। এরপরে পড়তে হবে কনসেপ্ট অফ রেভিনিউ রেকগনাইজেশন। রেভিনিউ বলতে কি বোঝায় এবং কখন আমরা রেভিনিউটাকে ইনকাম হিসাবে কনসিডার করি। রেকগনাইজেশন অফ এক্সপেন্স, এক্সপেন্সটা কিভাবে আমরা রেকগনাইজ করি। ইনভেন্টরিজ বলতে কি বোঝায়, ইনভেন্টরিজ এর সিগনিফিকেন্স অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন। আর ইনভেন্টরি ভ্যালুয়েশনের কিছু রুলস অঙ্ক থাকে, ইনভেন্টরি অ্যাসার্টেনমেন্ট অ্যান্ড রিকনসিলিয়েশন। এই চ্যাপ্টারটা ইনভেন্টরি ভ্যালুয়েশনের উপর একটা 5 মার্কসের কোয়েশ্চেন্স থাকে, তো তোমরা এটা অবশ্যই এই চ্যাপ্টারটা করবে। তারপর হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ বিজনেস ইনকাম। এটা বেসিক্যালি ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা আছে, নেচার অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার থেকে থিওরি থেকে অঙ্কই বেশি ইম্পর্টেন্ট এবং অঙ্কই আসে। এখানে দেখো ডেপ্রিসিয়েশনের মধ্যে স্টেট লাইন মেথড আছে আর ডিমিনিশিং ব্যালেন্স মেথড আছে, এই দুটো ব্যালেন্সের উপরই আছে, বাকিগুলো বাদ দিয়ে দিয়েছে, স্টেট লাইন আর ডিমিনিশিং আছে। তবে এটা একটা মনে রাখবে যে এখানে কিন্তু অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট খুলে অঙ্ক করা শিখতে হবে। অ্যাসেট ডিসপোজাল অ্যাকাউন্ট, চেঞ্জ ইন এস্টিমেটেড মেথড অফ, হ্যাঁ আরেকটা হচ্ছে ওই চেঞ্জ অফ মেথড শিখতে হবে। অর্থাৎ একটা কোম্পানি কিছুদিন স্টেট লাইনে ডেপ্রিসিয়েশন করছিল 5-6 বছর, তারপরে ভাবলো যে স্টেট লাইনে করবে এবং এফেক্টটা দিতে হবে সেই 5-6 বছর আগের থেকেই। তো এটাকে বলে চেঞ্জ অফ ডেপ্রিসিয়েশন উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, এইটা তোমাদের শিখতে হবে। আর অ্যাকাউন্টিং ফর ডেপ্রিসিয়েশন, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেথড, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই ডেপ্রিসিয়েশনে আছে। ডেপ্রিসিয়েশন একটা খুব কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং প্রতি বছরই এখান থেকে একটা বড় মার্কসের কোয়েশ্চেন্স থাকে। এরপরে আছে রিজার্ভস এন্ড প্রভিশনস চ্যাপ্টার। রিজার্ভস এন্ড প্রভিশনস এর মিনিং, অবজেক্ট, টাইপস এন্ড অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং মানে হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স, আর প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটর্স এর যে অ্যাকাউন্টিং তোমরা ক্লাস 12 এ শিখেছিলে, সরি ক্লাস 11 এ ছিল, ক্লাস 11 এ যেটা শিখেছিলে সেটাকেই আবার আমাদের চর্চা করতে হবে, সেটাও এবারে আছে। এরপরে হচ্ছে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্ডিচার এন্ড রিসিভস, জেনারেল ইন্ট্রোডাকশন অনলি। মানে এখানে ক্যাপিটাল রিসিভস, রেভিনিউ রিসিভস কাকে বলে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, জেনারেল ইন্ট্রোডাকশন এবং তাদের এক্সাম্পল গুলো জানতে হবে। অ্যাডজাস্টমেন্ট ইনক্লুডিং গুডস উইথ কাস্টমার পেন্ডিং অ্যাপ্রুভাল, এটা হচ্ছে গুডস সেন্ট অন সেল অর রিটার্ন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা থেকে এই জিনিসটা করতে হবে। এরপরে তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস আছে, প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস দেখতে পাচ্ছ। সোল প্রপাইটারশিপ বিজনেস, এক মালিকি কারবারের ফাইনাল অ্যাকাউন্টস বানাতে হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্টস বানাতে হবে। ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বানানো শিখতে হবে, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শিখতে হবে, আর ব্যালেন্স শিট শিখতে হবে। একটা কথা বলি, ফাইনাল অ্যাকাউন্টস কিন্তু তোমাদের মোটামুটি খুব শক্তও আসে না, আবার খুব সহজও আসে না। মোটামুটি ক্লাস 11 লেভেলে তোমরা যে ব্যালেন্স শিট, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট শিখেছো তার থেকে একটু হায়ার লেভেলের আসে এবং বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট বলা থাকে, সেই অ্যাডজাস্টমেন্ট গুলোকে তোমাদের করলে মোটামুটি ফাইনাল অ্যাকাউন্টস তোমরা কভার দিতে পারবে এবং ফাইনাল অ্যাকাউন্টসে কিন্তু একটা 15 মার্কসের কোয়েশ্চেন্স তোমরা পাবে। এরপরে আছে প্রিপারেশন অফ রিসিভস এন্ড পেমেন্টস অ্যাকাউন্ট, বেসিক্যালি এটা ফাইনাল অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং কনসার্ন, যেগুলো অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠান তাদের রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট বানানো, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানানো আর ব্যালেন্স শিট বানানো, এটাও শিখতে হবে। এখান থেকেও তোমাদের একটা 15 মার্কসের কোয়েশ্চেন্স আছে। আচ্ছা, আরেকটা এখানে বলার দরকার আছে, যেটা তোমাদের সেকশনাল ব্যালেন্সিং। এই যে সেকশনাল অ্যান্ড সেলফ ব্যালেন্সিং বলে একটা চ্যাপ্টার হয়, কনসেপ্ট অফ সেকশন ব্যালেন্সিং, প্রিপারেশন অফ কন্ট্রোল অ্যাকাউন্টস, সেলফ ব্যালেন্সিং লেজার, অ্যাডভান্টেজ রেকর্ডিং প্রসেস, প্রিপারেশন অফ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টস, এটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং সিস্টেম থেকে করতে হবে। আর একটা কথা বলি, এখানে অর্গানাইজেশন আর একটা লেখা আছে, যে দেখো এখানে 4 নম্বরে ইউনিট 4-এ ফাইনাল অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনকমপ্লিট রেকর্ডস মানে হচ্ছে কিন্তু তোমাদের ফাইনাল অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস মানে হচ্ছে যেখানে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যে সমস্ত অর্গানাইজেশন গুলো হিসেব রেখেছিল সেই সিঙ্গেল এন্ট্রি থেকে কনভার্ট করে ডবল এন্ট্রিতে নিয়ে যেতে হবে, কনভার্সন ফ্রম সিঙ্গেল এন্ট্রি টু ডবল এন্ট্রি। এটা খুব 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 ইম্পর্টেন্ট এবং এই কনভার্সন মেথডের একটা অঙ্ক তোমরা 15 মার্কসের জন্য এই পরীক্ষাতে পাবেই পাবে। ঠিক আছে, তাহলে আমি বললাম কি, সেকশনাল আর সেলফ ব্যালেন্সিং, এইটার থেকে একটা 8 মার্কসের কোয়েশ্চেন হয়তো তোমরা পাবে, থাকবেই। আচ্ছা, ইনকাম এক্সপেন্ডিচারের একটা অঙ্ক পাবে, তার সঙ্গে ইনকমপ্লিট রেকর্ডস, এখানে 15 মার্কসের অঙ্ক থাকে। অ্যাকচুয়ালি ইনকাম এক্সপেন্ডিচার আর ইনকমপ্লিট রেকর্ডস এই দুটোর মধ্যে একটা অর থাকে। ফাইনাল অ্যাকাউন্টস একটা 15 মার্কসের কোয়েশ্চেন তোমরা পাচ্ছই, ফাইনাল অ্যাকাউন্টস অফ সোল প্রপার্টিসিভ বিজনেস। এখানে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্টটা একটু শিখে রাখবে আর ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট আসবেই। এরপরে এই কিছু থিওরি আছে, ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ আর গুড সেন্ট অন সেল অর রিটার্নের অঙ্ক করবে। তারপরে রয়েছে তোমার ডেপ্রিসিয়েশন, তো বললাম ডেপ্রিসিয়েশন করবে। এই মিলিয়ে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর সিলেবাস। এই কটা চ্যাপ্টার তোমাদের ফার্স্ট সেমিস্টারে করতে হবে এবং জেনারেলি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা হচ্ছে
সাধারণ টাইম অনুযায়ী জানুয়ারি মাসের সেকেন্ড উইকে হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কারণে ইউনিভার্সিটির পরীক্ষা একটু দেরি হয়ে যায় এবং সেই কারণে অনেক সময় ফেব্রুয়ারি মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকে পর্যন্ত এক্সাম হয়, কিন্তু সঠিক টাইম কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের সেকেন্ড উইক। এরপরে সেমিস্টার ওয়ানে আর একটা তোমাদের পেপার পড়তে হবে যেটাকে বলে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এটা কিন্তু একটা থিওরি পেপার। এখানেও সেই ইউনিভার্সিটি এক্সাম নেবে 75 মার্কসের, আর টিউটোরিয়াল এক্সাম মানে কলেজ এক্সাম নেবে 25 মার্কসের। এখানেও আগের মতনই একই পাস মার্কস এবং টোটাল 100 মার্কস। এইখানে তোমরা যারা বিএসটিডি পড়েছিলে তাদের যে চ্যাপ্টার গুলো ছিল তার মধ্যে বেশ কিছু চ্যাপ্টার মিল পেয়ে যাবে, সবটা নয় যদিও। প্রথম হচ্ছে এখানে ম্যানেজমেন্টের ডেফিনেশনসটা পড়তে হবে, ইম্পর্টেন্স, ফাংশনস, লেভেল অফ ম্যানেজমেন্ট, ম্যানেজেরিয়াল টাস্ক, ম্যানেজেরিয়াল স্কিল, এগুলো সব তোমরা ক্লাস 12 পড়েছিলে। এফডব্লিউ টেলর আর হেনরি ফেয়লের দুটো থিওরি এবং তাদের কন্ট্রিবিউশন, এলটন মায়ো আর মেরি পার্কার ফলেট, মডার্ন স্কুল অফ ম্যানেজমেন্টের ওরা কি এলটন মায়ো আর মেরি পার্কার ফলেটের কি কন্ট্রিবিউশন সেটা পড়তে হবে। এর সঙ্গে পিটার ডাকার আর মাইকেল পটারের ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশন পড়তে হবে। আচ্ছা, ম্যানেজেরিয়াল রোল পড়তে হবে, ম্যানেজারের কি কাজ, সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস সিগনিফিকেন্স পড়তে হবে। এরপরের চ্যাপ্টার আছে প্ল্যানিং। প্ল্যানিং চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্ল্যানিং এর মিনিং পড়তে হবে, নেচার পড়তে হবে, পারপাস, টাইপস, প্রেমিসেস, এলিমেন্টস অফ প্ল্যানিং অ্যান্ড লিমিটেশনস অফ প্ল্যানিং পড়তে হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, প্ল্যানিং এর যে ভাগগুলো আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং কনসেপ্ট, প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স, প্ল্যানিং এর প্রসেস, প্ল্যানিং এর ইম্পর্টেন্স পড়তে হবে। ডিসিশন মেকিং এর মধ্যে কনসেপ্ট, ইম্পর্টেন্স, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস, এসডব্লিউ অটো মানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট অ্যানালাইসিস, এইটা পড়তে হবে। এরপরে আছে অর্গানাইজিং। অর্গানাইজিং এর কনসেপ্ট, নিড, প্রিন্সিপাল, স্টেপস ইন অর্গানাইজিং, ডিফারেন্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার যেমন লাইন অর্গানাইজেশন, স্টাফ অর্গানাইজেশন, লাইন অ্যান্ড স্টাফ অর্গানাইজেশন, এদের ফাংশনস পড়তে হবে। ঠিক আছে, নিউ অর্গানাইজেশনাল স্ট্রাকচারস পড়তে হবে, বেসিক কনসেপ্ট, ডিপার্টমেন্টাল নিডস, বেসিক, ডেলিগেশন অফ অথরিটি পড়তে হবে। ডেলিগেশন অফ অথরিটি খুব ইম্পর্টেন্ট, প্রিন্সিপালস অফ ডেলিগেশন অফ অথরিটি, সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড অথরিটি, স্প্যান অফ ম্যানেজমেন্ট, কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস ডিটারমাইন দ্য স্প্যান অফ ম্যানেজমেন্ট। এই স্প্যান অফ ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে এখানে ইউনিট 4 আছে, সেখানে পড়তে হবে ডাইরেক্টিং এন্ড লিডারশিপ। ডাইরেক্টিং এর কনসেপ্ট, এলিমেন্ট এন্ড ইম্পর্টেন্স, লিডারশিপের কনসেপ্ট, ইম্পর্টেন্স, টাইপস অফ লিডারশিপ, মেজর থিওরিজ অফ লিডারশিপ। লিডারশিপের অনেকগুলো থিওরি আছে, এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড মাউন্টস এর ম্যানেজেরিয়াল গ্রিড খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া লাইকার্টস সিস্টেম থিওরি, ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি একটু আগেই বললাম, ফ্রেড ফিডস সিচুয়েশনাল লিডারশিপ, টিনিবাম অ্যান্ড স্কুম্বিট বিহেভিয়ারাল মডেল, এটাও খুব ইম্পর্টেন্ট, ট্রেড থিওরি অফ লিডারশিপ, এইগুলো তোমাদের পড়তে হবে, এগুলো সবই থিওরি। এরপরে আছে মোটিভেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। মোটিভেশন কনসেপ্ট, স্টেপস, ইম্পর্টেন্স, মোটিভেশনের থিওরি, মাসলোস নিড হিয়ারচি থিওরি খুব ইম্পর্টেন্ট, হাজবার্গস টু ফ্যাক্টর থিওরি এবং এমসি গর্গের এক্স এন্ড ওয়াই থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন কনসেপ্ট, কোঅর্ডিনেশনের কনসেপ্ট, ইম্পর্টেন্স, প্রিন্সিপালস, কন্ট্রোল, ইম্পর্টেন্স এন্ড ম্যানেজমেন্ট টুলস অফ কন্ট্রোল, এগুলো পড়তে হবে। এই যে অ্যাকাউন্টেন্সি যে আগের পেপারটা বললাম, আর এই যে ম্যানেজমেন্ট বললাম, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এই দুটোই কিন্তু তোমাদের বড় মার্কসের কোয়েশ্চেন্স হবে, এখানে কিন্তু এমসিকিউ নেই। বোঝা গেছে? এরপরে যে সাবজেক্ট তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। একটা মজার ব্যাপার দেখো, মাইক্রো ইকোনমিক্স কিন্তু 50 মার্কসের পরীক্ষা হবে, আর বাকি 25 মার্কস কিন্তু টিউটোরিয়াল এক্সামিনেশন হবে 25 মার্কসের। মাইক্রো ইকোনমিক্স এর কিন্তু টোটাল মার্কস হচ্ছে 100 নয়, 75 মার্কস, এটা একটু খেয়াল রাখবে। এবার একটা কথা বলি, এই মাইক্রো ইকোনমিক্স এর ক্ষেত্রে এই যে 50 মার্কসের যে এক্সামটা হবে ফাইনাল, এটাও কিন্তু কলেজ নেবে, প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা এক্সাম নেবে, তাদের নিজস্ব কলেজের যারা টিচার আছেন ওনারাই কোয়েশ্চেন করবেন, ওনারাই খাতা দেখবেন এবং ওনারাই নাম্বারটা বোর্ডে পাঠিয়ে দেবেন 50 মার্কসের যেটা এক্সাম হবে। এবং তার সাথে সাথে যে টিউটোরিয়াল এক্সাম হবে এই পরীক্ষাটাও কিন্তু কলেজই নেবে। সুতরাং মাইক্রো ইকোনমিক্স এর পুরোটাই কিন্তু কলেজ পরীক্ষা নেবে, কলেজের হাতেই পুরো মার্কস থাকছে 75 মার্কস। ঠিক আছে, এটা কিন্তু বোর্ডে এক্সাম হবে না, কলেজ এটা এক্সাম নিয়ে, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা কোশ্চেন, আলাদা আলাদা পরীক্ষা, কলেজ এটা এক্সাম নিয়ে এই এক্সামের রেজাল্ট যেটা হবে সেটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে, পরবর্তীকালে ইউনিভার্সিটি তোমাদের রেজাল্টে এই মার্কসটা প্রিন্ট করে দেবে। মাইক্রো ইকোনমিক্সে আমাদের কি কি পড়তে হবে? প্রথম কথা হচ্ছে ইকোনমিক্সের যারা ডেফিনেশন, মাইক্রো ম্যাক্রো ডিফারেন্স, পজিটিভ আর নর্মেটিভ ইকোনমিক্স, এইসব নিয়ে পড়াশোনা আছে প্রথমটা। স্কেয়ারসিটি অ্যান্ড চয়েস, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সেন্ট্রাল প্রবলেম অফ অ্যান ইকোনমি অ্যান্ড হাউ টু সলভ, এগুলো আছে। এরপরে হচ্ছে ডিমান্ডের, এগুলো যারা তোমরা আইসিতে বা সিবিএসসি বোর্ডে পড়েছো তাদের এটা মোটামুটি এই প্রত্যেকটা চ্যাপ্টারই ইকোনমিক্সের পড়া আছে, জাস্ট একটু ব্রাশ আপ করলে হয়ে যাবে। কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আসছো তাদের কিন্তু কিছুটা পড়া থাকলেও অনেকগুলো আবার পড়া নেইও। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের কিন্তু একটু ইকোনমিক্সটা ধ্যান দিয়ে পড়তে হবে। তো প্রথমে এখানে পড়ছি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর মধ্যে কনসেপ্ট অফ ডিমান্ড, ডিমান্ড, ডিরাইভ ডিমান্ড, ডিমান্ড ফাংশন, ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, এগুলো পড়তে হবে। ল অফ ডিমান্ড পড়তে হবে অ্যান্ড ইটস এক্সেপশনস পড়তে হবে। মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড অলসো শিফট অফ ডিমান্ড কার্ভ পড়তে হবে।
কনসেপ্ট অফ সাপ্লাই অ্যান্ড সাপ্লাই ফাংশন, ল অফ সাপ্লাই পড়তে হবে, মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ অ্যান্ড শিফট অফ দ্য সাপ্লাই কার্ভ এটাও পড়তে হবে, মার্কেট ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডিটারমিনেশন অফ প্রাইস এটাও পড়তে হবে, চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড চেঞ্জ ইন সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামে হাউ টু প্রাইস ইজ ডিটারমাইন্ড, এগুলো সবই ডিটেলসে পড়তে হবে। এরপরে আছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখানে প্রাইস ইলাস্টিসিটি পড়তে হবে, এর ডিটারমিনেন্টস পড়তে হবে, হাউ টু মেজার দ্য প্রাইস ইলাস্টিসিটি পড়তে হবে, প্রাইস ইলাস্টিসিটির মধ্যে পয়েন্ট ইলাস্টিসিটি, আর্ক ইলাস্টিসিটির মেজার পড়তে হবে, রিলেশন বিটুইন স্লোপ অ্যান্ড প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়তে হবে, ইনকাম ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি এগুলো পড়তে হবে, আর ইলাস্টিসিটি অফ সাপ্লাইও পড়তে হবে। এরপরে রয়েছে থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, এখানে ইউটিলিটি পড়তে হবে, মার্জিনাল ইউটিলিটি পড়তে হবে, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি পড়তে হবে, কার্ডিনাল অ্যাপ্রোচ আর অর্ডিনাল অ্যাপ্রোচ দুটোই পড়তে হবে, কনজিউমার সারপ্লাস পড়তে হবে, কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়তে হবে আন্ডার ইউটিলিটি প্রসেস, ইন কেস অফ সিঙ্গেল অর টু কমোডিটিস পড়তে হবে, মানে ইকুই মার্জিনাল ইউটিলিটি পড়তে হবে, অর্ডিনাল অ্যাপ্রোচ পড়তে হবে, ইন্ডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস পড়তে হবে, ইন্ডিফারেন্স কার্ভের ডিফারেন্স ফিচার্স পড়তে হবে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন পড়তে হবে, বাজেট লাইন পড়তে হবে, বাজেট ইকুয়েশনস পড়তে হবে এবং কনজিউমার ইকুইলিব্রিয়াম পড়তে হবে। যে সমস্ত স্টুডেন্টসরা যাদের ক্লাস 12-এ ইকোনমিক্স ছিল না তাদেরকে আমি বলবো যে তোমরা ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করো, কবে কলেজ স্টার্ট হবে, কোন কলেজে ভর্তি হবে, দেখো একটা না একটা কলেজে তো তোমরা ভর্তি হবেই এবং পড়াশোনা তোমরা করবে বিকম, সুতরাং কোন কলেজে ভর্তি হবে সেইটাকে দূরে রেখে যে কলেজে ভর্তি হয় একই সিলেবাস একই পড়াশোনা, এবং ইকোনমিক্সের সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় আছে। যে সমস্ত স্টুডেন্টদের ইকোনমিক্স ছিল না 12 লেভেলে তাদের কিন্তু অবশ্যই ইকোনমিক্সটা পড়তে হবে, খুব আর্লি ইকোনমিক্স আর অ্যাকাউন্টসটা স্টার্ট করে দেওয়া উচিত তাদেরকে, নাহলে কিন্তু তারা পরবর্তীকালে ইকোনমিক্স আর অ্যাকাউন্টস নিয়ে ভীষণ মুশকিলে পড়ে যাবে। তাই আমি স্টুডেন্টদের রিকোয়েস্ট করবো যাদের বিশেষ করে ইকোনমিক্স ছিল না বা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টস তারা অবশ্যই কিন্তু ইকোনমিক্স আর অ্যাকাউন্টস এই দুটো সাবজেক্ট পড়াশোনা চালু করে দাও, বাকি সাবজেক্টগুলো একটু পরে কলেজ স্টার্ট হওয়ার পরে শুরু করলেও চলবে। এরপরে আমরা চলে যাব পরের যেটা আমাদের চ্যাপ্টার রয়েছে থিওরি অফ প্রোডাকশন, এখানে কনসেপ্ট অফ প্রোডাকশন ফাংশন পড়তে হবে, এর সাথে প্রোডাকশনের যে কস্ট আছে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, শর্ট রান লং রানের কস্ট, রিলেশন অ্যামং টোটাল অ্যাভারেজ অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন এগুলো সব প্রোডাকশন চ্যাপ্টারের একটা পার্ট। আচ্ছা, আইসো কোয়ান্ট, আইসো কস্ট, প্রডিউসার ইকুইলিব্রিয়াম, কনসেপ্ট অফ ইকোনমিক কস্ট, অপরচুনিটি কস্ট, শর্ট রান লং রান কস্ট ফাংশন, রিলেশন অ্যামং অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, মার্জিনাল কস্ট, লং রান অ্যান্ড অ্যাভারেজ কস্ট, এইগুলো সব কিন্তু ডিটেলসে পড়তে হবে। এরপরে চ্যাপ্টার রয়েছে রেভিনিউ অ্যান্ড মার্কেট, এখানে ডেফিনেশন অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ মার্কেট পড়তে হবে, রেভিনিউ আন্ডার ডিফারেন্ট মার্কেট পড়তে হবে, স্ট্রাকচার, রিলেশন অ্যামং টোটাল অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ পড়তে হবে, পারফেক্ট কম্পিটিশন মার্কেট এবং মনোপলি মার্কেটের ফিচার্স, ইকুইলিব্রিয়াম পড়তে হবে, শর্ট রান লং রান দুটো ধরনের ইকুইলিব্রিয়ামই পড়তে হবে, পারফেক্ট কম্পিটিশন এবং মনোপলি মার্কেটে দুটোতেই, আর পারফেক্ট কম্পিটিশনে প্রাইস ডিসক্রিমিনেশন অফ মনোপলি, কনসেপ্ট অ্যান্ড কন্ডিশনস এগুলো কিন্তু ডিটেলসেই পড়তে হবে। ইকোনমিক্সটা যথেষ্ট বড় আছে, যদিও এটা কলেজ এক্সাম নেবে কিন্তু কলেজ এক্সাম নিলেও কিন্তু কলেজগুলো স্কুলের মতন কিন্তু সেভাবে ঢালাও নাম্বার দিয়ে দেয় না যে আমাদের স্টুডেন্ট বলে আমরা ভালো নাম্বার দিয়ে দেবো, যে যেরকম লিখবে বা যেরকম পড়াশোনা করবে সেরকমই কিন্তু নাম্বার পাবে। সুতরাং ইকোনমিক্সে আর অ্যাকাউন্টসে আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো তারা যেন অবশ্যই জোর দেয়। আচ্ছা, এরপরে আরো একটা কথা বলি, এরপরে আর একটা পেপার তোমাদের সেমিস্টারের রয়েছে, সেটা হচ্ছে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট। দেখতে পাচ্ছ এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট কিন্তু ইউনিভার্সিটি এক্সাম নেবে, অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, এখানেও সেমিস্টার এক্সাম ইউনিভার্সিটি নেবে 75 মার্কসের, আর টিউটোরিয়াল এক্সাম 25 মার্কসের, এটা কলেজ ইন্টারনাল নেবে, টোটাল 100 মার্কসের এক্সাম হবে। এখানেও কোনো এমসিকিউ নেই, এটাও সম্পূর্ণ বড় কোশ্চেনের উপর পরীক্ষা হবে। এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্টের 4টে ইউনিটে ওরা দিয়েছে সিলেবাস, এন্টারপ্রিনিউরের মিনিং, ফিচার্স, ফাংশনস, ডিফারেন্ট টাইপস অফ এন্টারপ্রিনিউর এগুলো পড়তে হবে। এন্টারপ্রিনিউরের মধ্যে ইনোভেটিভ এন্টারপ্রিনিউর, ইমিটেটিং ফেভিয়ান, ড্রোন, সোশ্যাল এন্টারপ্রিনিউর, টেকনো এন্টারপ্রিনিউর, ইকোপ্রিনিউর এইগুলো পড়তে হবে। এন্টারপ্রিনিউরশিপের মিনিং, এলিমেন্টস, ডিটারমিনেন্টস, ইম্পর্টেন্স পড়তে হবে। নিড অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন অফ এন্টারপ্রিনিউরশিপ, রোল অফ ফ্যামিলি বিজনেস ইন ইন্ডিয়া, কন্টেম্পোরারি রোল মডেলস ইন দ্য ইন্ডিয়ান বিজনেস, এর মধ্যে ধীরুভাই আম্বানি, টাটা এদের কিছু কিছু জীবনী পড়তে হবে, এদের ফিলোসফি পড়তে হবে, এগুলো ছোট ছোট করে আছে। আর কনফ্লিক্ট, ফ্যামিলি বিজনেসে কেন কনফ্লিক্ট হয় তার রিজলিউশন বা সলিউশন কি আছে এগুলো পড়তে হবে। এন্টারপ্রিনিউরশিপ মানে হচ্ছে আমি একটা নতুন বিজনেস করতে গেলে কি কি পদক্ষেপ নিয়ে আমায় এগোতে হবে, সেই নতুন বিজনেস করার সম্পর্কে কি কি রুলস রেগুলেশন সেইগুলো নিয়ে এই সাবজেক্টটা। এবার হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট সিস্টেম অফ স্টিমুলেশন, সাপোর্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি অফ এন্টারপ্রিনিউরশিপ, রিকোয়ারমেন্টস, অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, রিকোয়ারমেন্ট, অ্যাভেলেবিলিটি, তারপরে হচ্ছে দ্য প্রসেস টু ফাইন্যান্স, ফাইন্যান্স বিজনেসে কিভাবে করা যায় ইত্যাদি, নানা ধরনের চ্যাপ্টার, নানা ধরনের কোর্স আমাদের এই মধ্যে বলা আছে। অ্যাসিস্ট্যান্স টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোমোডেশন, রোল অফ ইন্ডাস্ট্রিজ, সেলফ হেল্প গ্রুপ, দ্য কনসেপ্ট অফ রোল অ্যান্ড ফাংশনস অফ বিজনেস ইনকিউবেটর্স, অ্যাঞ্জেল ইনভেস্টার খুব ইম্পর্টেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি ফান্ড। ইন্টারেস্টিং
কিভাবে একটা বিজনেস শুরু করা যায় এবং বিজনেস করার জন্য কার কার থেকে কিরকম হেল্প পাওয়া যায়, এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টে আমরা এটা শিখবো এবং এইটা পড়ার পর তোমাদের মনে হবে, তোমাদের মনে সেই কনফিডেন্স চলে আসবে যে আমরা নিজেরাই একটা বিজনেস খুলতে পারবো, আমাদের আর চাকরি করতে লাগবে না, আমরাই লোককে চাকরি দিতে পারবো। ইয়েস, দিস ইজ দ্য মেন পারপাস অফ স্টাডিং এন্টারপ্রিনিউরশিপ। নেক্সট হচ্ছে সোর্স অফ বিজনেস আইডিয়াস। কি কি ধরনের বিজনেস আইডিয়াস হতে পারে, বিজনেস আইডিয়াস কোথা থেকে আসতে পারে, ফিজিবিলিটি স্টাডি, একটা বিজনেস শুরু করার আগে কি কি আমাদের স্টাডি করতে হয়, সিগনিফিকেন্স অফ রাইটিং অফ বিজনেস প্ল্যান, কিভাবে রাইটিং করতে হয়, বিজনেস প্ল্যান লিখলে কি হয়, এর ইম্পর্টেন্স কি আছে, বিজনেস প্ল্যানের মধ্যে কি কি কন্টেন্ট থাকে, প্রজেক্ট প্রপোজাল কি, লোকেশন, লেআউট, অপারেশন, প্ল্যানিং, কন্ট্রোল, একটা বিজনেস করতে গেলে কি কি লোকেশনে বিজনেস করা ভালো, ঠিক আছে, এই সমস্ত বিষয় এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে মোবিলাইজিং অফ রিসোর্স। রিসোর্সকে আমরা এখন যেহেতু আমাদের ডেভেলপ কমিউনিকেশন, এর ফলে আমরা রিসোর্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, হতে পারে সেটা হিউম্যান রিসোর্স বা হতে পারে সেটা এমনি জেনারেল রিসোর্স, ন্যাচারাল রিসোর্স, এইগুলো। দ্য নিড ফাইন্যান্স অফ এন্টারপ্রিনিউরশিপ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ কাকে বলে, এতে মাইক্রো স্মল মিডিয়াম অ্যাক্ট অনুযায়ী কোন কত টাকার ক্যাপিটাল হলে সেটাকে মাইক্রো বা স্মল বা মিডিয়াম বলবো, স্টার্ট আপ বিজনেস কাকে বলে, মাইক্রো স্মল মিডিয়ামের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মোবিলাইজিং কাকে বলে, রিসোর্স ফর স্টার্ট আপ, অ্যাকোমোডেশন অ্যান্ড ইউটিলিটিস, প্রাইমারি preliminary contracts with the vendors, suppliers, bankers, principal of customers, এইগুলো বেসিক স্টার্টআপ প্রবলেম, মেথড টু সলভিং স্টার্টআপ প্রবলেমস, এইগুলো নিয়ে আমাদের এন্টারপ্রিনিউরশিপ সাবজেক্টটা পড়তে হবে। এন্টারপ্রিনিউরশিপ সাবজেক্টটা কিন্তু কলেজে পরীক্ষা হবে না, কলেজ খালি ইন্টারনাল নেবে, তোমাদের কিন্তু বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে একটা কথা বলে রাখি যে তোমাদের মেন যে চারটে সাবজেক্ট আছে, এছাড়াও আরো কয়েকটা সাবজেক্ট আছে, এ ব্যাপারে আমি বলছি একটু পরে। মেন যেটা সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে সেটা নাম্বার 1 হচ্ছে অ্যাকাউন্টেন্সি, নাম্বার 2 হচ্ছে ইকোনমিক্স, নাম্বার 3 হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট। এর মধ্যে অ্যাকাউন্টেন্সি, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আর এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট, এই তিনটে পরীক্ষা তোমাদের ইউনিভার্সিটি নেবে, অন্য কলেজে গিয়ে তোমাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে। 25 নম্বর যদিও কলেজ ইন্টারনাল নেবে, কিন্তু বাকি নাম্বারটা তোমাদের কলেজের বাইরে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। আর সেই জায়গায় ইকোনমিক্স এর ক্ষেত্রে কিন্তু 50 মার্কসের এক্সাম কলেজই নেবে এবং 25 মার্কসের এক্সামও কিন্তু কলেজই নেবে, টোটাল 75 মার্কস, পুরো এক্সামটাই কলেজ নেবে। বোঝা গেছে? এই সাবজেক্টগুলো ছাড়াও কিন্তু তোমাদের আরো 3খানা মতন সাবজেক্ট পড়তে হচ্ছে। সেই সাবজেক্টের কি কি সিলেবাস আছে সেটা আমি আর এই ভিডিওতে দিচ্ছি না, এরপরে যে ভিডিওটা আমি আপলোড করব এবং এই ভিডিওর আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো। তোমরা এর পরের ভিডিওতে গিয়ে তোমাদের আর যে কয়েকটা কম্পালসারি সাবজেক্ট আছে সেইগুলো সম্পর্কে বলবো। আমি একটু সাবজেক্টগুলোর নাম বলে রাখি। এই 4টে সাবজেক্ট ছাড়াও তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে এনভায়রনমেন্টাল স্টাডি, 50 মার্কসের একটা এক্সাম হবে, এনভায়রনমেন্টাল স্টাডি 50 মার্কসের এক্সাম হবে এবং এক্সামটা এমসিকিউতে হবে এবং এক্সামটা কিন্তু কলেজই পরীক্ষা নেবে, নিজের কলেজে বসে এই পরীক্ষাটা হবে। তবে এই এনভায়রনমেন্টাল স্টাডিতে ফেল করলে কিন্তু 50 মার্কসের 50 পরীক্ষা এর 30% মানে অন্তত 15 পেতেই হবে, যদি 15 না পাও তাহলে কিন্তু তোমরা ফেল করে যাবে এবং পরের সেমিস্টারে যেতে পারবে না। এছাড়াও তোমাদের আরো একটা সাবজেক্ট পরীক্ষা হবে, সেটা হচ্ছে কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান নিয়ে সেখানে তোমাদের একটু পড়াশোনা করতে হবে। মডিউল 1 মডিউল 2 দুটো ভাগে সেটা ভাগ করা আছে ছোট্ট, তো সেটাতেও 50 মার্কসের এক্সাম হবে এবং সেই 50 মার্কসের এক্সামের মধ্যেও কিন্তু তোমাদের সেটাতেও অবশ্যই পাস করতে হবে এবং 50 30% মানে 15 মার্কস অবশ্যই তোমাদের সেটাই পেতে হবে। সেই কনস্টিটিউশনাল সাবজেক্টটাও কিন্তু কলেজেই এক্সাম হবে, কলেজই পরীক্ষা নেবে, নম্বর কলেজ দিয়ে সেটা বোর্ডে বা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবে। আর একটা সাবজেক্ট তোমাদের এর সাথে পড়তে হবে কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ যে কম্পালসারি, এতে কিছু পোয়েট্রি আর কিছু প্রোজ আছে, প্রোজ আর পোয়েট্রি আছে, কিছু গল্প এবং কবিতা আছে, তিনটে কবিতা আছে, 3টে গল্প আছে। সেইগুলোর কি সিলেবাস আমি এই ভিডিওতে পরে দিচ্ছি, আর একটা নতুন ভিডিও আপলোড করে দেবো। এবং সেইখানেও সেই ইংলিশের কম্পালসারি যে ইংলিশ আছে এতেও কিন্তু তোমাদের 50 মার্কসের এক্সাম হবে এবং এটাও কিন্তু কলেজে পরীক্ষা হবে এবং এই 50 মার্কসের মধ্যে 15 নাম্বার অর্থাৎ 30% 15 নাম্বার তোমাকে পেতেই হবে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে। তাহলে তোমাদের বিকম এর ফার্স্ট সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে, কি কি পড়তে হবে, কোনটা কলেজ পরীক্ষা নেবে, কোনটা বাইরে পরীক্ষা দিতে হবে, কত মার্কসের পরীক্ষা হবে, কত নম্বর পেলে পাস করবে, ডিটেলসে তোমাদের আজকের ভিডিওতে বললাম। আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের মনে যে নানা রকম প্রশ্ন ছিল কিভাবে আমরা ফার্স্ট সেমিস্টারে কি কি পড়বো সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমাদের আরো বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ আগামী দিনে আমি বিকমেরও আরো অনেক ভিডিও আপলোড করব যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। সুতরাং
আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধুদের কাছে আরো বেশি করে শেয়ার করে দিও। এই বলেই আমার আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।